ন্যাকা কান্না থামাবি? কেটে বুক ভাসাচ্ছিস মনে হচ্ছে। আমি না, তুই নিজেই ব্যথা পেয়েছিস। ভয়ে মিনমিনিয়ে একটি উত্তরে দিয়েছিল মারিহা। তোমার ব্যথা শরীরে লাগলেও এটা যে আমার মনে লেগেছে তুষার ভাই। একদমে কথা বলেই ওই দিন রুম ত্যাগ করে মারিহা। ব্যথায় তুষারও চোখ বন্ধ করে ঘুমিয়ে যায় ঠিকই, ওইদিকে উচ্চস্বরে নূরজাহানের বকাও বাদ যায় না। হলরুমে এসব অতীত মনে করে তুষার চোখ বন্ধ করে এক দীর্ঘশ্বাস ফেলে। কি সুন্দর ছিল ছোট্টবেলা। দাদু ঠিকই বলতেন, আগের দিন বাঘে খায়। সেই দিনের ছোট হাত পা দিয়ে দাদুর কাছে এক গাদা তুষারের নামে তুষি যখন অভিযোগ করত, দাদু শুধু মৃদু হাসতেন। সেই হাসিই কাটা ঘায়ে নুনের ছিটার মতো লাগতো তুষির কাছে। রেগে গাল ফুলিয়ে নিজের বীজ দাঁতের দংশনে তুষারের হাত কামড়ে দিত। প্রতিশোধ নিতে পারায় তার খুশি কে দেখে। ফোকলা দাঁতে খিকখিক করে হাসত। তুষারও কম চায় না, শক্ত হাতে তুষির চুলের মুঠি ধরেই দিত জোরে টান। আমিনা আর নূরজাহান দুপাশ থেকে এসে দুজনকেই আচ্ছা মতো পিঠে কিল বসিয়ে দিত। দাদু হাসতেন আর বলতেন, আমার দুই মানিককে এভাবে মেরো না, বড় হলে ঠিক হয়ে যাবে। এভাবে চুলোচুলি করতে করতে দুজনেই বড় হলো অনেক। দাদুর মৃত্যুর সময় ঘনিয়ে আসার আগ মুহূর্তে আতিকুর রহমান আর আজাদ হোসেনের হাত দুটি নিজের মুঠোয় নিয়ে বললেন, আমার দুই বাবা, আমি চাই তুষারের বউ হয়ে আমার ছোট নানু এ ঘর আলো করে আসুক। বাবা, তোমরা মরার আগে আমাকে কথা দাও। ওই দিন দুজনের মাঝেই পিনপিনে নীরবতা ঘিরে ধরেছিল কয়েক মিনিটেই। অতঃপর শেষ কথা ফেলতে না পেরে তুষারের দিকে তাকিয়েই আতিকুর রহমান বলেন, আম্মা, আপনি যা ভালো মনে করেন তাই হবে। আমার বাবা এবার মরেও শান্তি পাবো। হ্যালো সবাই, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি। এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোজবেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোজবেটে বিকাশ, নগদ, রকেট উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন মেথড এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রয়াল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্ট্রেশন করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিউচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। বড় এক দীর্ঘশ্বাস ফেলেই চলে যায় পরপারে, রেখে যায় কতগুলো ভালোবাসার মানুষকে। আজাদ হোসেন মায়ের এভাবে হুট করে চলে যাওয়া মেনে নিতে পারেনি। সেদিন হাউমাউ করে দুই ভাই বোন কেঁদেছিল। আমেনা বেগমও ছোট্ট তুষিকে জড়িয়ে ধরে সে কি কান্না। ছোট তুষারও তখন বোঝেনি দাদু কি বলে গেল। অল্প অল্প করে যখন বড় হওয়া শুরু করলো তখন দিব্যি বুঝলো এই তুষির মাঝেই তার শান্তি। দাদু আগেই কিভাবে মনের কথা বুঝলো। ও মেয়েকে যে আদরে রাখতে হবে, ভালোবাসতে হবে। পঙ্কজের তিক্ত ডাকে অতীতের পৃষ্ঠা থেকে ফিরে আসে তুষার। চোখ যেন মুহূর্তেই তাকে 11 বছর আগের সেই সময়টাতে নিয়ে গিয়েছিল। দুই গাল বেয়ে কখন যে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছে তার হুঁশ জ্ঞান কিচ্ছু নেই। দাদু ছিল বড় আদুরে। কখনো মায়ের ভীষণ কাজ উনিই আদর করে খাইয়ে দিতেন। দাদুর জন্যেই তুষিকে পাওয়া। ছোট্ট থেকেই বউয়ের নজরে দেখে এসেছে সে। স্কুল, কলেজ, ভার্সিটি শত শত মেয়ে থাকলেও একজন কেউ মনে ধরেনি। উল্টে তুষারকে প্রেম বার্তা পাঠালেই ধমকে উঠত তুষার। তিক্ত কথা শুনিয়েই মেয়েগুলোকে কাঁদিয়ে ছাড়ত। এসবে মেয়েরাও যেন আরো উইক হয়ে পড়তো তার প্রতি। ছ্যাঁচড়ার মতো ঘুরঘুর করতো সর্বক্ষণ। পঙ্কজ রুমে এসেই দেখলো তুষার দুহাতে মুখ চেপে বসে আছে। কাঁধের ব্যাগ থপ করে বিছানায় রেখে বলল, কি রে মামা, যাইবি না? মুখটি সরাতেই তাড়াহুড়ো করে চোখের পানি মুছে মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলে, তোর দাদুর কথা মনে আছে? দূর, যখন আমি পেটে বুড়ি তখনই নাকি মরে গেছে, দেখেই নাই মনে থাকবো কেমনে। কথা শেষে উঠেই তুষারকে তাড়া দেবার সময় নজর পড়ে তুষারের রক্ত লাল চোখের দিকে। বন্ধুকে কাঁদতে দেখে অস্থির হয়ে যায় সে।
এই শালা, কোনো সমস্যা হয়েছে? কান্দাছস কেন তুই? তুষার অপ্রস্তুত হয়ে যায় ওর কথায়। জবাব না দিয়েই উঠেই চেয়ার থেকে ব্যাগ কাঁধে নিয়ে পঙ্কজের বাহুকে চাপ্পড় মেরে বলে, কিছু হয়নি, রিল্যাক্স ব্রো। চল মিরাজ, গেটে দাঁড়িয়ে আছে, একসাথে বাসে উঠবো। কতগুলো দিন পর বাসায় যাচ্ছি, কেমন ঈদ ঈদ ফিলিংসও আসছে মনে। আসলেই ভাই, পরিবার ছাড়া থাকতে কি কষ্ট যে লাগে। ছোট বোনটা 2 দিন পর পরেই কল করে বলে, ভাই কবে আসবা? মনটা বিতৃষ্ণায় ছেয়ে যায় তখন। রাইসাকে মিরাজ গাড়িতে ঠিকঠাক উঠায় দিয়েছে। পারলে মিরাজও চেপে বসতো রাফসার কোলে। আসলেই ভাই, পরিবার ছাড়া থাকতে কি কষ্ট যে লাগে। ছোট বোনটা 2 দিন পর পরই কল করে বলে, ভাই কবে আসবা? মনটা বিতৃষ্ণায় ছেয়ে যায় তখন। একসাথে গলাগলি ধরে হেসে গেটের কাছে এসেই দেখতে পায় মিরাজ দাঁড়িয়ে। অতঃপর 3 জনে ভিন্ন শহরের টিকিট কিনে উঠে যায় আপন গন্তব্যের উদ্দেশ্যে। মিরাজ থাকে নারায়ণগঞ্জ আর পঙ্কজ কুমিল্লা। শুভ বিদায় দিয়েই তুষার নূরজাহানকে জানিয়ে দেয় সে বাসায় যাচ্ছে, তার ঘরের ছেলে নিরে ফিরছে। খুশিতে নূরজাহান বলে, আয় আব্বা, সাবধানে আসবি। বাসায় আসার পর একটা সারপ্রাইজ আছে, বলতে পারিস তোর 21 বছর জীবনে বেস্ট গিফট। আম্মা কি মতলব বলো তো? এখন আমার ভয় হচ্ছে, না জানি কি ভয়ানক গিফট রেডি করে রেখেছো আমার জন্য। ভয়াবহ বলতে পারিস, খুশিতে 4 দিন অজ্ঞান থাকবে। 4 দিন অজ্ঞান হলে সমস্যা, বিরাট সমস্যা। তুষার হেসে টুকটাক কথা শেষে কল কেটে দেয়। চোখ বন্ধ করতেই তুষির লাজুক লতার ন্যায় মুখটি মুহূর্তেই ভেসে আসে। চোখ খুলে জানালার বাইরে শা শা করে বাতাসে প্রাণ ভরে শ্বাস নেয় তুষার। দমকা হাওয়ায় চুলগুলো এলোমেলো, তার হাত দিয়ে পিছনে চুল গুজে মনে মনেই আওড়ায়, হে টাঙ্গাইল শহর, আমার নিজ শহর, আর মাত্র কয়েক ঘন্টা এর পরই আসছি আমি। প্রেমিকার লজ্জা রাঙা মুখ, প্রাণ ভরে কতদিন দেখে নাই প্রেমিক। নিজের মন শান্ত করতে হলেও আমাকে যে যেতে হবে তাকে দেখতে। 2 চোখ ভরে মনের খোরাক মিটিয়ে দেখবো তোমায়, ভুবন মোহিনী। জান্নাতের পরীক্ষা শেষে কয়েকদিনের জন্য শ্বশুরবাড়ি গিয়েছে সে। নতুন দাম্পত্য জীবন খুব আমেজেই কাটছে দুজনের। ঝগড়া, খুনসুটি আর ভালোবাসায় ছোট্ট সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। সকালে আহির অফিস যাওয়ার পর সারা দিনই শাশুড়ির সাথে সময় কাটে তার। কখনো দুজনে মিলে কাঁথা সেলাইয়ে ব্যস্ত হয়ে পড়ে, কখনো বাহাতে হাতে নানান ধরনের রান্নায় মশগুল হয়। যে মেয়ে ডিম ভাজতে কতটুকু তেল দিতে হয় এটা জানতো না, সে মেয়ে এ বাসায় এসে নিজ হাতে অনেক কিছুই রপ্ত করে ফেলেছেন। মাংসের কালো ভুনা, বিরিয়ানি, পায়েস, মাছের তরকারি থেকে শুরু করে সব। আহিরের কষা মাংস পছন্দ বলে শুরুতেই সে এটাই লিখে নিয়েছে। ইনিয়ে বিনিয়ে জাহিদা টিপ্পনি খেতে হয়েছে। শুধু জামাইয়ের পছন্দ মতো শিখলেই হবে? আমারও কি পছন্দ অপছন্দ সেসবেও খেয়াল রাখতে হবে তো নাকি? লজ্জায় জান্নাত গলায় থুতনি ঠেকিয়ে মাথা নুইয়ে রাখে। জাহিদা আক্তার হেসে বাম হাতে চড়িয়ে ধরে তাকে। এমন শাশুড়ি পাওয়াও আল্লাহর কাছে শত শতবার শুকরিয়া আদায় করে সে। বাপের বাড়ির কথা আজকাল তেমন মনে হয় না। এই মানুষটার সরলতায় সে পুরোপুরি আটকে গিয়েছে। সময়ের সাথেই পাল্লা দিয়ে তানহাও টোনাটুনির মতো সংসার সামলাতে ব্যস্ত। 5 মাসের পেট নিয়ে তেমন কষ্ট না হলেও সকালে অফিস যাওয়ার আগে রামিমও তার সাথে কাজগুলো সেরে নেয়। রাতে ছেলেটা ঘেমে নিয়ে একাকার হয়েও রান্না করে নিজ হাতে খাইয়ে দেয় তানহাকে। খুশিতে যখন চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, সেই পানি মুছিয়ে আলতো হাতে জড়িয়ে ধরে রামি অস্থির কণ্ঠে বলে, কষ্ট হচ্ছে জান, খুব খারাপ লাগছে। কি হয়েছে বলো আমায়। রামিমের উত্তেজনা দেখে আরো ডুকরে ওঠে সে। গাল বেয়ে অশ্রু ফেলেই জবাব দেয়, এত ভালোবাসো কেন রাহিম? বেশি ভালোবাসা যে সহ্য হয় না? তানহাকে আরো শক্ত করে জড়িয়ে নিজের শুষ্ক ঠোঁট ছুঁয়ে দেয় তার নরম অধরে। ভালোবেসে আগলে নেয় বুকের মাঝে। তুষারের কল কাটার পরই নূরজাহান আমিনা বেগমকে ফোন করে বলে দেয় তানহা আর জান্নাতকে চলে আসার জন্য। দুপুরের খাবার খেয়ে যখন রিমি তুষি ঘুমে বিভোর, তখন 2 মেয়েকে কল করেই কালকে সকালে চলে আসতে বলে। তানহা রামিমকে জিজ্ঞেস করেই বলে, কাল আসবো। এরপর ভালো মন্দ কথা বলে ফোন রেখে দেয় সে।
এদিকে জান্নাতের খুশি দেখে কে, এক লাফে আহিরের গলা জড়িয়ে বলে, কাকিয়া কালকে সকালে যেতে বলেছে। কথা শুনেই এক ঝটকায় জান্নাতের হাত সরিয়ে দিয়ে কঠিন গলায় বলে, 15 দিনও হয়নি এসেছো, কালই আবার যেতে চাও? হ্যাঁ, তুমি না গেলেও চলবে, শাশুড়ি মাকে নিয়ে চলে যাব। পা ভেঙে রাখবো। রাতে গা ঘেঁষতে আসিস, হাত পা বেঁধে রাখবো। মুখ বাঁকিয়ে হনহন করেই বাইরে বেরিয়ে জাহিদা বলে। তিনি রাজি হয়েই আদুরের স্বরে বলে, ঠিক আছে যাবে, কিন্তু এই মায়ের কথা ভেবে 4-5 দিন পর চলে আসবে কিন্তু। জান্নাত খুশি হয়ে রুমে এসেই চুপ করে শুয়ে পড়ে। আহির বুকে হাত দিতেই কামড় বসায় তার বুকে। রেগে আহির বলে, বউ থাকবে বউয়ের মতো, বিচ্ছুয়াও কেন? আমি কি বলেছি যাব না? সব সময় টর্চার করা। এখন আমি যদি তোমার ওইখানে কামড় দিই তখন? লজ্জায় জান্নাত মুখ লুকায় আহিরের বুকে, নিজের বড় বড় নখ ডাবিয়ে দেয় তার পিঠে। ব্যথায় আহিরও ওর গলায় কামড়ে ধরে। বিকেলে নাজমাকে তুষির বিয়ের খবর বলতেই কয়েক মিনিটের জন্য থম মেরে যায়। কোনোভাবেই মানতে পারে না সত্যি সত্যি বিয়ে হবে। অতঃপর অবিশ্বাসের স্বরে বলে, ভাবি এসব কখন করলে? দিন তারিখও ঠিক করা শেষ, অথচ আজ আমাকে বলছো? আলতাফ জানে, এই তো কালকের পরের দিনই হলুদ, তারপর বিয়ে। মেয়েরা কেউ জানে না, সবাইকে কালকে বলবো। ওইদিকে ভাবি সব কেনাকাটা করে ভরিয়ে ফেলেছে, গহনা তোমার ভাই বানাতে দিয়েছে, কালই নিয়ে আসবে। নাজমা বেগম খুশি হয়ে যায় খবর শুনে। সেই কত বছর আগে থেকেই শুনছে বিয়ে বিয়ে। এবার তাদের ভালোবাসা পূর্ণতা পাওয়ার পালা। সবার ভালোবাসা যেন এভাবেই পূর্ণতা পায়। মেয়েগুলো কপাল করে বোনের মতো স্বামীর ঘর পাচ্ছে, এর থেকে খুশির খবর কি হতে পারে? যখন তখন এই বাসায় চলে আসে। মনে মনে হাজার শুকরিয়া করলো। আজ মেয়েদের পছন্দের সব আইটেম রান্না করার জন্য মনস্থির করলেন সে। তুষির বিদায়ে এক বিন্দুও কষ্ট লাগছে না দুই জায়ের, বরং মনের মাঝে প্রশান্তির হাওয়া ছেয়ে যাচ্ছে। মেয়েটা নিজের ভাইয়ের কাছে নিশ্চিন্ত মনে থাকবে। মন পড়লেই নিয়ে আসবে আজাদ হোসেন। রাতে বাসার সবাই একত্রে খেয়ে পরামর্শ করার জন্য বসলো। অবশ্য তুষি আর রিমিকে রুমে যেতে বলেছে। প্রথমেই আলতাফ রহমানকে কালকেই 4 দিনের ছুটিতে বাসায় আসতে বলল। এরপর কেনাকাটা ডেকোরেশনের জন্য প্ল্যান করলো তারা। আজকের মতো টুকটাক আলাপ করেই ঘুমোতে গেল সবাই। আমিনা বেগম রুমে এসে আতিকুর রহমানকে এভাবে থম মেরে বসে থাকতে দেখে বলেন, শরীর খারাপ লাগছে আপনার, চা করে দেব? কিছু হয়নি আমেনা, ভাবছি মেয়েটা আমার 2 দিন পর শ্বশুরবাড়ি চলে যাবে, তাকে ছাড়া এ বাসায় কিভাবে থাকবো? শূন্যতা এখনই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছি। পাশে বসে বাহু জড়িয়ে বলল, দূরে কি যাচ্ছে? আমার ভাইয়ের কাছেই দেখবেন, দিব্যি ভালো থাকবে। মনে পড়লেই ভাবিকে কল করে চলে আসতে বলবো। আতিকুর রহমান কিছুক্ষণ চুপ থেকে এবার বাচ্চাদের মতো করে জবাব দেয়, তুষারকে বলো এ বাসায় থেকেই পড়াশোনা করতে, মেয়েকে আমি দূরে দিতে পারবো না। হেসে উঠে আমিনা বেগম উঠে মশারি টাঙিয়ে বিছানা করে নেয়। এরপর আতিকুর রহমানকে ঘুমানোর জন্য ডেকে বলে, আপনি না বলেছিলেন তুষার চাকরি না পেলেও বিয়ে ভঙ্গ? আতিকুর রহমান বিছানায় আলগোছে গা এলিয়ে দেয়। তখন কি জানতাম এভাবে বুকের ভেতর খাখা করবে? তানহাকেও চলে আসতে বলো, সব মেয়ের জামাইকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, তবুও তারা আমার সামনে থাকুক। আমিনা বেগম তার বুকে মাথা রেখে নিঃশব্দে হেসে ভাবছেন, এই লোকটা আজ কত সহজে নিজের কঠিন খোলস থেকে বেরিয়ে বাচ্চামো করছেন। মেয়ে দুটোকে খুব ভালোবাসেন যে উনি। বাসায় ফিরতে ফিরতে তুষারের 10টা বেজে যায়। কলিং বেল চাপার আগে ছোট্ট করে মেসেজ পাঠায় তুষিকে, মাত্র বাসায় পৌঁছালাম, কাল আসছি দুশোজন নিয়ে। তুষি তখন মেসেঞ্জার গ্রুপে আনলিমিটেড আড্ডা দিচ্ছে। সেখানে রিমি সহ জুই জেবা সবাই আছে। হুট করে তুষারের মেসেজে কপাল কুঁচকে যায়। ইনবক্সে গিয়ে রিপ্লাই করে, জঙ্গলি ভূতের আমাদের বাসায় না আসলে পেটের ভাত হজমই হয় না। তোমার চরণ ধুলি পেয়ে আমি ধন্য হই। সেন্ড করার সেকেন্ড 2-1 বাদেই চট করে রিপ্লাই আসে, আমার পা ধুয়ে চুমো খেলেই বুঝবো তুই আসলেই ধন্য।
বাই, কালকে দেখা হচ্ছে। তোষি মুখ বাঁকা করে আবার আড্ডায় মশগুল হয়ে পড়ল। সবাই প্ল্যান করছে এক কালারের শাড়ি পরে ঘুরতে যাবে 5 দিন পর। এই নিয়েই নানান রকম কথা হচ্ছে বন্ধু মহলে। অনলাইনে শাড়ি অর্ডার দিবে নাকি শপিং মলে দেখতে যাবে, এই নিয়েই বিভিন্ন মন্তব্য তাদের। তুষার কলিং বেলে চাপতেই দরজা খুলে হাসি হাসি মুখে দাঁড়ায় নূরজাহান। তুষারের মুখে আদর করে বলে, আয় আব্বা, ফ্রেশ হয়ে খেতে আয়, তোর আব্বা অপেক্ষা করছে। তুষার পায়ের জুতো খুলে ভেতরে ঢোকে, কাঁধের ব্যাগ ছুঁড়ে মারে সোফার মধ্যিখানে। এরপর ফ্যানের স্পিড বাড়িয়ে গা এলিয়ে দেয় সোফায়। ফুস করে নিঃশ্বাস ফেলে বলে, তুমি নাকি ভয়ঙ্কর সারপ্রাইজ দিবে আমায়। কোথায় তোমার সারপ্রাইজ? এ কথা ভুলি কিভাবে, আগে ফ্রেশ হয়ে আয় বুঝে। কয়েক মিনিট জিরিয়ে নিজের রুমে প্রবেশ করতেই তুষারের মুখ অটোমেটিক হা হয়ে যায়। যার রুমে একটিমাত্র বেড, একটি ওয়ার্ড্রপ আর ড্রেসিং টেবিল। আজ তার রুমে চারিপাশ আসবাবপত্রে ভর্তি। রুমের ভেতর নতুন একটি ডিভান, টিভি, বিছানার পাশে কয়েকটি ফুলদানি, চারপাশের দেওয়ালে পেইন্টিং করা নানান রঙের বাহারে। বাথরুমের সামনেই নতুন ওয়াশিং মেশিন রাখা। এ যেন এক নতুন সংসার, সবকিছু যত্নে গুছিয়ে রাখা। তুষার ঝটপট ব্যালকনিতে গিয়েই দেখতে পায় নতুন কিনে আনা দোলনাটাও ঝুলছে। যে বারান্দায় কোনো ফুলের ছিটে ফোটাও ছিল না, আজ হরেক রকম ফুলের টবে ভর্তি। এসবের আগা মাথা বুঝতে না পেরে দুই ভ্রু ভীষণ কুঁচকে যায়। ক্লান্ত দেহটা নিয়ে ধপ করে বসে পড়ে ব্যালকনির মেঝেতে। মাথায় নানান রকমের চিন্তা মুহূর্তেই এসে হানা দেয়। এসব কেন করেছে তার মা? বিরাট আয়োজনের মানে কি? মা নিজেই জানে সব কিছুর উত্তর। অতপর হুড়মুড় করে উঠে শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে যেতেই আবার চমকে ওঠে সে। এখানেও বাদ রাখেনি, নতুন বাথটাবও লাগিয়েছে তার মা। যে সব সময় বাসাতেই থাকে না, তার জন্য এসব কেন? কার জন্য এত আয়েশি আয়োজন? চিন্তা ভাবনায় তুষারের মাথার রক ছিঁড়ে যাচ্ছে। আজ লম্বা শাওয়ার নেওয়া হলো না, তাড়াহুড়ো করে শুধু গা ভিজিয়েই বেরিয়ে আসে সে। গায়ে 3/4 প্যান্ট পরেই দৌড়ে যায় ড্রয়িং রুমে। গলা ছেড়ে মা মা করে ডেকে সেখানে যেতেই দেখতে পায় আজাদ হোসেন আর নূরজাহান ঠোঁট টিপে হাসছে। কপালের রগ এবার আরো দৃশ্যমান হয়। কি হচ্ছে এসব? এগুলো কি স্বপ্ন দেখছে সে? কোমরে দুহাত রেখে শুধায়, মা, আমার রুমে এসব কি? এক বিন্দুও হাঁটার জায়গা নেই, চারপাশে চিপা চাপা এই জিনিস দিয়ে ভর্তি। কি মতলব আছো দুজনে, আমাকে খুলে বলো তো। নূরজাহান হেসে জবাব দেয়, সারপ্রাইজ কেমন লেগেছে আব্বা? বলেছিলাম না 4 দিন অজ্ঞান থাকবে। ঘোড়ার টিমের মতো লেগেছে। হুট করে ঘর সাজানোর মানে কি? নূরজাহান জবাব না দিয়ে খাবার বাড়তে চলে যায়। তার পেছনে তুষার শত ঘ্যান ঘ্যান করলেও সে একটি জবাবও দেয় না, শুধু আজাদ হোসেনের দিকে চেয়ে ঠোঁট টিপে হাসে। খাবার রেডি করে আজাদ হোসেনকে ডাকলেন, আসো দুজন, খেয়ে তারপর তোমার ছেলের হার্ট অ্যাটাক করার মতো আরেকটা খবর দাও। আগের প্রশ্নেরই উত্তর পাইনি। রাতে চিন্তায় এক ফোঁটা ঘুমও হবে না। আবার কিসের খবর দিতে চাও তোমরা? দুজন মিলে আমাকে মেরে ফেলার প্ল্যান করছো? আজাদ হোসেন তুষারের বাহু ধরে টেবিলে বসায়। এরপর নিজেও তার পাশে বসে খাওয়ার জন্য ইশারা করে। একটু আগে খিদেই তুষারের যা অবস্থা হয়েছিল, রুমে প্রবেশের পর মুহূর্তেই সব খিদে পালিয়ে গেছে। সে ভাতে হাত নাড়াতে থাকে। নূরজাহান অনেকক্ষণ বলার পরও যখন তুষার এক লোকমাও মুখে তোলে না, তখন সে হাত ধুয়ে তুষারের মুখে জোর করে খাইয়ে দেয়। আজাদ হোসেন দ্রুত খেয়ে গলা খাকারি দিয়েই বলে, কালকের পরের দিন বৃহস্পতিবার তোমার গায়ে হলুদ, শুক্রবার বিয়ে। হঠাৎ এমন আকস্মিক ঘটনায় তুষারের গলায় ফাঁত আটকে যায়। ঘন ঘন কেশে ওঠে সে। বিয়ের কথায় খানিকটা চমকায় তুষার। এদিকে কাশিও আজ থামবার নয়। কাস্তে কাস্তে চোখ মুখ মুহূর্তেই লাল হয়ে যায়। শুকনো ঢোক গিলে অসহায়ের মতো বাবার দিকে এক পলক চেয়ে থাকে সে। নূরজাহান তাড়াহুড়োই ছেলের মাথা চাপড়ে দেয়, পানি এগিয়ে খাইয়ে বলে, তোমাকেও বলি হারি, দেখছো ছেলেটা আমার খেতে বসেছে, এখন এসব বলতে হবে? আগে হোক পরে হোক জানাতে হবে, তাই বললাম। বাবা, আগে খাওয়া শেষ করো, এরপর ধীরে ধীরে বলছি।
তুষার গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পুরো পানি খেয়েই নূরজাহানের ওড়নায় মুখ মুছে নেয়। নূরজাহান কয়েকবার খাওয়াতে চাইলেও কাজ হয় না। তার মাথায় এখন হাজার রকম ভাবনা কিলবিল করছে। এরপর অবাকের ন্যায় গোল গোল চোখে চেয়ে বলে, বিয়ে? কার বিয়ে বাবা? অস্থিরতার সহিত কথাটি বলেই আবার শুধায়, একটু আগে কি বললে? শুক্রবারে তোর বিয়ে আব্বা? তুষারের গলা দিয়ে কথা যেন বের হয় না, খুব কষ্টে ধরা গলায় বলে, কি আবল তাবল বকছো? এখন বিয়ে মানে কার সাথে? নিজের ঘর দেখেও আন্দাজ করতে পারোনি? আমরা মিথ্যা বলবো কেন? আজাদ হোসেনের কথায় দমে যায় তুষার। বাম হাতে ঘাড় স্লাইড করতে করতে বলে, তুষি নাকি অন্য কেউ? তুষি ছাড়া আর কে? কেন আব্বা, আরো কাউকে পছন্দ আছে নাকি? নূরজাহান ভ্রু কুঁচকে মজার ছলে কথা বলতেই তুষার না না করে ওঠে। না মা, তুষি ছাড়া কেউ নেই। আবার দুজনে মজা করছো না তো? নূরজাহানের কাছে এসে তুষারের হাতে দিল এক চিমচি। এমন কাণ্ডে ব্যথায় উহু করে ওঠে তুষার। মায়ের কাছে গিয়ে ফিসফিস করে বলে, সত্যি তো? বিশ্বাস হচ্ছে না। আগে কেউ তো কিছু বলনি। কখন করলে এসব? কেউ জানে না, তুষিকে কালকে বলবে। এবার যা ঘুমা, কালকে শপিং এ যাব। আগে জানালে কি হতো? আমার একটা প্রিপারেশন আছে না। বিয়ে কি শতবার করবো? একবারই তো। আজ থেকে যা পারো প্রিপারেশন নাও। আগে বললে সারপ্রাইজ হতো কি? দরকার পড়লে তুষিকে 10 বার বিয়ে করবি আপা। কাউকে দাওয়াত দেওয়ার হলে আজই দিতে পারো, তাড়াহুড়োর কিছু নেই। অনেক কষ্টে আতিক ভাই রাজি হয়েছে। তুষার মাথা নাড়িয়েই মনে মনে রাজাকার বলেই চলে যায়। নূরজাহান আর আজাদ হোসেন গলা ফাটিয়ে হেসে দেয়। নূরজাহান তার পাশে বসে বাহুতে ধাক্কা দিয়ে বলে, কি বলছিলাম না আমি ছেলের মন বুঝি? নূর সবার মন বোঝে। নূরজাহান ধাক্কা দিয়ে চলে যায় রুমে। তুষার এসেই ধপ করে বিছানায় গা এলিয়ে দিয়ে তুষির কথা ভেবেই হেসে দেয়। এত তাড়াতাড়ি পেয়ে যাবে পিচ্ছি তুষিকে কখনো কল্পনাই করেনি সে। আকাশ পাতাল চিন্তায় ঠোঁট কামড়ে হাসে। এবার দুটি মন এক হওয়ার পালা। ছোট দেহের তুষি সামলাতে পারবে তো তুষারকে? ইস, এবার মাঝখানে কোনো বাধা নেই। বিছানা থেকে উঠে রুমের চারিপাশে জহুরি চোখে পর্যবেক্ষণ করে তুষার। অতঃপর ব্যালকনিতে গিয়ে দোলনায় বসে ভাবে যে মেয়েটা ছুঁয়ে দিলেই লজ্জায় নইয়ে পড়ে, সে এক বিছানায় থাকবে কিভাবে? তার লজ্জারাঙা মুখ কেমন হবে? এবার কোথায় মুখ লুকাবে তুষি? চোখে চোখে ভালোবাসার সমাপ্তি শেষে ছোঁয়াছুঁয়ির ভালোবাসার হবে শুরু। বিভোর ভাবনায় তুষার আকাশের দিকে দৃষ্টি দিয়ে সেখানেই শুয়ে থাকে। দুদিন পর থেকেই এই রুম তুষির। সারা রুমে ঘুরে বেড়াবে সে। ভাবনার মাঝেই পকেট থেকে ফোন বের করে তুষির লাল শাড়ি পরা ছবি বের করে চুমু খেয়ে বলে, এবার আমার নামে বউ সেজে কাবির নামে স্বাক্ষর করার পালা। ইচ্ছে মতো ঘুমিয়ে নেই তুষু। বিয়ের রাত থেকে সব ঘুম হারাম করে দেব। সব ভালোবাসা তোর মাঝেই ঠেলে দেবো সুইট হার্ট। উত্তেজনায় রাতে তুষারের এক কিঞ্চিত পরিমাণ ঘুম হলো না। কল্পনার হাজার ভাবনায় মগ্ন হয়ে রাত পার করলো। সকালের কাঠখোট্টা রোদে আলতাব রহমান বাসায় ফিরলেন। 7টার দিকেই জান্নাত তানহা চলে এসেছে এ বাসায়। সবাই যখন তানহাকে নিয়ে ব্যস্ত, সেই সময় নিচ থেকে আলতাব রহমানের গলার স্বর ভেসে আসে, কই রে সবাই? আমার আম্মু চাচ্চুগুলো কই? তার কণ্ঠস্বর শুনে সবাই নিচে এসে দেখতে পায় দুহাতে এক গাদা ব্যাগপত্র নিয়ে ক্লান্ত দেহখানায় খুব কষ্টে হাজির হয়েছেন তিনি। নাজমা আমেনা তাড়াহুড়ো করে তার নিকটে যায়। হাতের ব্যাগ নিজেদের দখলে দিয়ে নাজমা বলেন, এত দেরি হলো আপনার? সবাই বসে আছি, কেনাকাটাও অনেক বাকি। সকালে গাড়ি পাওয়াটাই খুব কষ্টের। রিমি, তুষি আর জান্নাত দৌড়ে আসে তার কাছে। জান্নাত জড়িয়ে ধরে বলে, আব্বু কেমন আছো তুমি? ভীষণ মনে পড়ে তোমায়। আমার কথা পরে, তোমাদের কি খবর তাই বলো। চোখের পলকে তুষিও বড় হয়ে গেল। তুষি হাসলো। রিমি আর জান্নাত বাবাকে পেয়ে খুব খুশি। কত মাস পর মানুষটা বাসায় আসে। 2 ঈদ ছাড়া হুটহাট আসতেই চায় না। বাসায় জরুরি প্রয়োজন ছাড়া তিনি নিজের সকল শখ আহ্লাদ বিসর্জন দিয়ে অচেনা শহরে পড়ে থাকে দিনের পর দিন।
সব পরিশ্রম শুধুমাত্র বউ বাচ্চাকে ভালো রাখার জন্য। সবার সাথে টুকটাক কথা বলে তানহার কাছে যায়। রামিম আর আহির বিকেলের দিকেই আসবে। অফিস ছুটি না দিলে তো আসা যায় না। তিনি রুমে গিয়েই দেখলো গায়ে মেক্সি পরে শুয়ে আছে সে। চোখ মুখে মলিনতার ছাপ স্পষ্ট। সে কাছে যেতেই মুচকি হাসে তানহা। মাথায় হাত বুলিয়ে বললেন, শরীর কেমন লাগে এখন? রামিম আসবে না? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছ। ওর ছুটি নেই, বিকালে আসবে বলেছে। ছুটি নিতে বলো 4 দিনের। বাড়ির বড় জামাই যদি বিয়েতে না থাকে তবে সেই বিয়ে কি হয়? কার বিয়ে যাচ্ছ? ভ্রুদয় কুচকে আলতাফ রহমানের উদ্দেশ্যে প্রশ্ন করে তানহা। আলতাফ রহমান হেসে উঠে বলে, আয় নিচে, সব বলছি। অতঃপর গরমে ঘামের শরীর নিয়ে চলে যায় তিনি। তানহা কপাল কুচকে আলতো পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। সেখানে ইতিমধ্যেই বাসার সকলে উপস্থিত। সবাই একজন আরেকজনের মুখের দিকে যাওয়া চাই করছে। সে চুপচাপ সোফার কোণে বসে পড়ল। আতিকুর রহমান মুখ তুলে সবার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তোমাদের কি মনে আছে তুষারের সাথে তুষির বিয়ে হওয়ার কথা? আম্মা মারা যাওয়ার আগে বলে গিয়েছেন। হঠাৎ এমন কথায় তুষি সহ 4 বোন ভীষণ কৌতূহল নিয়ে তার পানে তাকায়। হতবিহ্বল হয়ে তুষি কথা না বলে চুপচাপ মাথা নুইয়ে রাখল। তানহা চোরা চোখে নিজের বাবার মতিগতি বোঝার চেষ্টা করেও সফল হলো না। এরপর সে গলা খাকারি দিয়ে জবাব দেয়, জি বাবা, কিন্তু এখন এই কথা কেন? তুষারে তো চাকরি পেয়ে তারপরে এসব ভাবার কথা। চাকরি পেলেও বিয়ে দিতে হবে, না হলেও দিতে হবে। মরা মানুষের কথা ফেলে দেওয়া আমার কাম্য নয়। তাছাড়া আজাদ ভাই ভাবিও চাই এখনই বিয়ে সারতে। তাই আমরা ভেবেছি শুক্রবারেই বিয়ে সেরে ফেলব। একদমে কথা শেষ করেই শীতল দৃষ্টিতে তুষির পানে তাকায় তিনি। নরম স্বরে জিজ্ঞেস করে, তুষি, তোমার কোনো আপত্তি আছে? আকস্মিক কথায় তুষি সহ ওরাও বড়সড় এক ধাক্কা খায়। অবশ্য রিমি খুব খুশি। 32টা দাঁত বের করে হেসে ওঠে সে। তুষির হাত পা কাঁপছে। এসব কি বলছে তার বাবা? ওই বনমানুষের সাথে কিনা 2 দিন পর বিয়ে? যতই ছোটবেলা থেকে জেনে আসুক, তবুও মনে এখন ভয় জেঁকে ধরে বসল। নিজের অজান্তেই চোখের পাতা থেকে অশ্রু ঝরে পড়ল। কান্না গলার নিচে আটকে আছে। নাক টেনে দুহাতে গায়ের ওড়না খামচে ধরে দাঁড়িয়ে আছে সে। সবার দৃষ্টি তুষির দিকে স্থির। জান্নাত অবাকের ন্যায় বড় আব্বু আর নিজের বাবার দিকে তাকায়। দেখতে পায় তাদের মুখে মিষ্টি হাসি। বড় আপুর উদ্দেশ্যে আমতা আমতা করে বলল, বড় আব্বু কি বলো এসব? শুনতে পাওনি? তুষি, কি হলো? কথা বলছো না কেন? আলতাফ রহমান দাঁড়িয়ে কথাটি বলেই তুষির কাছে যায়। দেখতে পাই দুগালে অশ্রু গড়িয়ে পড়ছে টপ টপ করে। তার কাণ্ডে চমকে যায় তিনি। আলতো হাতে জড়িয়ে ধরে বলে, কাঁদছো কেন আম্মু? এই দেখো, কেঁদে ভাসিয়ে দিয়েছে। খুশির খবরে কেউ কাঁদে? আলতাফের কথায় তৎক্ষণাৎ আমেনা আর নাজমা বেগম দৌড়ে যায় তুষির কাছে। বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় মেয়েকে। আমরা কি দূরে ঠেলে দিচ্ছি? ছোট থেকে দেখে এসেছিস তুষারকে, তবুও কান্না কেন? মা, আমি এখনই তোমাদের ছাড়া কোথাও যাব না, বিয়ে করব না আমি। কান্না জড়ানো কণ্ঠে ধরা গলায় বলে তুষি। মাকে দুহাতে চাপটে ধরে সে কি কান্না! অঝরে কেঁদে কেটে হেঁচকে উঠে যায় তার। তানহা বোনের কান্নায় বসে থাকতে পারে না। জান্নাতকে ধরে বলে, তুষিকে রুমে নিয়ে আমি যাচ্ছি। এরপর আতিকুর রহমানের দিকে তাকিয়ে বলে, আব্বু আগেই জানানো উচিত ছিল। এইভাবে আজ হুট করে বললে তাই মেনে নিতেও ওর কষ্ট হচ্ছে। তবে তুমি যা ভালো বুঝবে করো। আমি বোঝাচ্ছি তুষিকে। বুঝাও। রামিমা আহিরকে জানিয়ে দিয়েছি, তারা খুব খুশি। তুষারকেও ভাবি কাল রাতে জানিয়েছে। তুষারকে আগে বলনি? না, ভেবেছি চমকে দেবে। এসব তোমার মামির প্ল্যান ছিল, আমি জানাতে চেয়েছিলাম। বাবার হেয়ালি পনায় ফুস করে নিঃশ্বাস ফেলে তানহা। ততক্ষণে তুষির কান্না আরো জোরালোভাবে বৃদ্ধি পাচ্ছে। আমিনা বেগম হাজার কথা বলে বুঝ দিলেও কোনো কাজ হয় না। নাজমা সহ রিমি, জান্নাতও মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বোঝাচ্ছে। তুষিও নাছুর বান্দা, কারো কথা শুনতে রাজি না সে। দুহাতে মুখ ঢেকে টুকরে কেঁদেই বারবার আওড়াচ্ছে, বিয়ে করব না। আব্বুকে বলো মা কয়েক বছর পর বিয়ে দিতে, তোমাদের ছাড়া কোথাও যাব না।
আচ্ছা যাবি না, শোন, তানহা আর জান্নাতকে দেখ, শ্বশুর বাড়িতে তারা কত সুখী। তুই নানুর বাড়ি ভেবে রাজি হয়ে যা। এটা তো অন্য কারোর বাড়ি না, যেভাবে এখন থাকিস ওভাবেই থাকবি। বলছি না এখনই বিয়ে করব না। তুষিকে অবিরত নাক টেনে কাঁদতে দেখে এগিয়ে যায় তানহা। বোনের পাশে বসে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, বিয়ে না করার কারণ বল, যদি মানসম্মত হয় আমি ভেঙে দিব। এ বাসা ছেড়ে আমি যাব না। এটাই কারণ? হেঁচকে তুলে ভাঙা কণ্ঠে উত্তর দেয় তুষি। হ্যাঁ। আমেনা বেগমের দিকে তাকিয়ে চলে যেতে বলে সবাইকে তানহা। আমেনা বেগম চিন্তায় পড়ে যায়। মেয়ে রাজি না হলে জোর করে কিভাবে বিয়ে দেবেন তিনি? বিয়ে তো মনের ব্যাপার, জোর করে দিলে সংসার করার সময় যদি দুজনের মিল না হয় তখন ডিভোর্স ছাড়া কি উপায়? এ যে গুরুতর সমস্যা। তিনি আল্লাহ আল্লাহ করে মনে মনে প্রার্থনা করলেন যে করেই হোক তুষি যাতে রাজি হয়। চিন্তিত মুখে মিনিট দুয়েক পরেই সবাই ঘর খালি করে। এখন শুধু জান্নাত আর তানহা রুমে। বিছানার পাশ থেকে চিরুনি দিয়ে তুষির চুলগুলো যত্নে আঁচড়ে দিতে দিতে তানহা বলে, তুই খুব সুখে থাকবি। মামা মামির মতো মানুষ হয় নাকি? জানিস, আমার খুব আফসোস ছিল ছোটবেলায় তুষার কেন বড় ভাই নেই। থাকলে কি করতাম জানিস? কিডন্যাপ করে হলো বর বানিয়ে নিতাম। নানুর বাসায় 2 হাত 4 পা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকতাম, আর মামির সাথে জমিয়ে আড্ডার তালে তালে কাজ করতাম। মামির মতো মানুষের আদর কে না পেতে চায়? সেখানে তুই না চাইতেও পেয়ে যাচ্ছিস। আমি কিন্তু বুঝি তুষার তোকে চোখে হারায়, ভালোবাসে, খেয়াল রাখে। বিয়ে যখন করতেই হবে তাহলে এখন করলে সমস্যা কোথায়? আব্বু রাহিমকে মেনে নিলে 4 বছর আগেই বিয়ে করে বসতাম। তোর কপাল দেখি হিংসে হচ্ছে আমার, কত সহজেই মেনে নিল সব। আর দেখ জান্নাতের বেলায় কত কাহিনী হলো, মেয়েটাকে কাঁদিয়ে তারপর ছেড়েছে। আমার কথা তো বাদই দে, তোর চোখের সামনে সব দেখলি। মা কিন্তু আমাদেরও বলেনি, কাল রাতে শুধু বলেছে আসতে। এবার তুই বল, তুষার কোন দিক দিয়ে খারাপ? তানহার কথায় তুষির কান্না অল্প হলেও থেমেছে, তবুও ফুপিয়ে কেঁদে যাচ্ছে তুষি। মলিন মুখে উত্তর দেয়, আমি কি বলেছি খারাপ? হুট করে আব্বু এসব কেন বললো? আমার কষ্ট হচ্ছে, আপু কান্না পাচ্ছে। ডান হাতে নিজের সামনে বসায় তুষিকে, এরপর শক্ত করে চেপে ওর গাল মুছিয়ে চোখের দিকে তাকিয়ে বলে, জান্নাতকে দেখ কি সুখে আছে। যখন ইচ্ছে আমরা দুজন চলে আসছি মা বাবাকে দেখতে। আর তোর তো আরো লাকি চান্স, মামিকে একবার বলি চট করে চলে আসবে। এবার কান্না বন্ধ কর, মুখ ধুয়ে আয়। বিয়ে হচ্ছে হালাল। এখন তুষার যতটুকু ভালোবাসে বিয়ের পর 3 গুণ হয়ে যাবে সেই ভালোবাসা। বিশ্বাস হয় না তো? আচ্ছা আমাদের দুজনকে দেখ, তো দুলাভাই সেবা করে ভালোবেসে এর জন্যে, কিন্তু দিনের পর দিন তার কাছে থাকতে পারি তোদের ছাড়া। বিয়ের পর স্বামীর এক একটা ছোঁয়ায় অফুরন্ত সুখ, তার ভালোবাসা। মা বাবাকে ছাড়াও 100 মাইল দূরে থাকা যায়। তখন মনে হয় সে পাশে থাকলে সব কষ্ট উধাও। হালাল ভালোবাসা অনেক পাওয়ার। এরপর কাকিমা আম্মুকেও দেখ, চাচ্চু আব্বুর ভালোবাসার জন্যই কিন্তু বছরে একবারও বাপের বাড়ি যেতে চায় না। পরিবার ছেড়ে এখানেই পড়ে থাকে দিনের পর দিন। কেন থাকছে তারা? কি লাভ এসবে? কারণ তারাই এখন এ বাসার গিন্নি। বলতে পারিস এটা তাদের নিজস্ব ঘর সংসার। বিয়ের পর স্বামী সংসার, ছেলে মেয়ে সব। তাছাড়া তুই থাকবি স্বাধীনভাবে, যখন ইচ্ছে চলে আসবি। তুষি চুপটি করে মন দিয়ে বোনের কথা শুনল। আসলেই তো বিয়ের পরও বাপের বাড়ি আসা যাবে। নিজের বাড়ির মতোই মামি তাকে ভালোবাসবে, মামার আদর পাবে সে। তার মতো কয়জনেরই বা এমন রাজার কপাল হয়? নিজের মামা, নিজের মামি, এর থেকে আপন কে আছে? পর মুহূর্তেই তুষারের কথা মনে হতেই লজ্জায় ছেয়ে গেল সমস্ত মুখ। কিভাবে বউরূপে তার সামনে যাবে? ওই জঙ্গলি ভূত যে রকমের অসভ্য, কি উল্টোপাল্টা কাজ করবে আল্লাহই জানে। এবার তার ভিতর ভয়ের সাথে জড়তাও কাজ করছে ভীষণ। তার স্পর্শের কথা মনে হতেই হৃদয় স্পন্দন বেড়ে যায় তুষির। অবিরত ঢিপ ঢিপ করছে বুকের বাপাসের সেই যন্ত্র। না, এই বনমানুষকে বিয়ে করা অসম্ভব। গভীর ভাবনা চোখের সামনে ভাসতেই চট করে চোখ বন্ধ করে নেয় তুষি। ততক্ষণে বিনুনি করা শেষ তানহার। উঠে তুষিকেও দাঁড় করালে চমকে তাকাই বোনের দিকে। এতক্ষণ কি কি ভাবছিল ভেবেই মনে মনে ছিছি করে তুষি। এরপর তানহা ওর হাত ধরে ওয়াশরুমে নিয়ে মুখ ধুইয়ে রুমে আসতেই জান্নাত বলে, এবার কি হালকা লাগছে? বিয়ে কোনো কঠিন কাজ না,
ছট করেই শুধু কবুল করে ফেলবি, এরপর দাঁত কেলিয়ে জামাইয়ের সাথে শ্বশুর বাড়ি চলে যাবি, তারপর দেখবি চোখের পলকে বাসরও হয়ে গেছে। চুপ কর বেয়াদব। এমনি ভয়ে চুনোপুটি, তারপর আবার খেজুরে আলাপ। সন্তোষী, বিয়ে মানেই আনন্দ, এক অন্যরকম সুখ। মনের প্রশান্তি যেমন প্রয়োজন, তেমনি শরীরকে ঠান্ডা রাখাও দরকার। তুষার যা বলবে তাই শুনবি। তুষি তোয়ালে দিয়ে মুখ মুছে ভ্যাবলার মতো তাকিয়ে ছোট্ট করে উত্তর দেয়, খিদে পেয়েছে, ভাত খাবো। আপু আম্মুকে নিয়ে আসতে বলো। বিয়ের কথায় সবার খাওয়া হারাম হয়ে যায়, আর তোর খিদে পেয়েছে? বোনদের খেঁচা মার্কা কথায় লজ্জায় রাঙা হয়ে ব্যালকনিতে চলে যায় সে। তানহা জান্নাত উচ্চস্বরে হেসে বেরিয়ে যায় নিচে। সকাল 11টার দিকে নূরজাহান আনন্দে গদগদ হয়ে বোন সুমনা আর একমাত্র ভাই জামিল হোসেনকে আজই চলে আসতে বলেন। তাদের আগেই জানানো ছিল বিধায় নূরজাহানকে আশ্বাস দিল বিকেলের মধ্যেই উপস্থিত হবে তারা। বিয়ের মধ্যেও অনেক কাজ বাকি পড়ে আছে, একা কোনোভাবেই সামলাতে পারবে না তিনি। সুমনা বেগম বোনের সাথে রাজ্যের আলাপ শেষ করে কল কেটে দেয়। এরপর রাদিবাকে ডেকে বলে, রাদিবা, গোসল করে নাও দুজন, সবকিছু গুছিয়ে তোর বাবাকে কল করে বল তাড়াতাড়ি চলে আসতে। দৌড়ে মায়ের কাছে এসেই রাদিবা ভাবুক হয়ে জবাব দেয়, কোথায় যাবে মা? শপিং কেন করলাম, তুষারের বিয়ে কাল বাদে, আমরা সবে আজই যাব। কি বললে মা? সত্যি ভাইয়ার বিয়ে? কার সাথে? রাধিবা মায়ের কথায় হতবিহ্বল হয়ে অবাকের ন্যায় তাকিয়ে থাকে। সুমনা বেগম নিজের রুমে যেতে যেতে বলে, তুষির সাথে তোর খালু সব কিছুর ব্যবস্থা করে ফেলেছে, এবার তাড়াতাড়ি রেডি হ দেখি। তুষির কথা শুনতেই রাধিবার মুখ অটোমেটিক হাঁ হয়ে যায়। কিছুক্ষণ ওভাবেই সেখানে দাঁড়িয়ে থেকে পর মুহূর্তেই দৌড়ে মারিহার রুমে প্রবেশ করে। দুহাতে কোমরে রেখে হাঁপাতে হাঁপাতে বলে, আপু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জানিস? তুষার ভাইয়ের বিয়ে ঠিক। ব্যালকনির গ্রিলে মুগ্ধ নয়নে আকাশের দিকে তাকিয়েছিল মারিহা। হঠাৎ বোনের মুখে নিজের প্রিয়তমের বিয়ের কথা শুনে চমকে যায় সে। অজানা ভয়ে বুকের ভিতর তোলপাড় শুরু করে দেয়। তৎক্ষণাৎ এলোমেলো পা ফেলে রুমে এসে অস্থির চিত্তে বলে, কি বলছিস এসব? অসময়ে আমার সাথে মজা করছিস? সত্যি আপু, কালকে গায়ে হলুদ। বিশ্বাস না হলে আম্মুকে জিজ্ঞাসা কর, জানিস কার সাথে? উত্তেজনায় ভাঙা কণ্ঠে জবাব দেয়, কার সাথে? কে আবার? তুষি? কিভাবে এসব হলো ভাবতেই পারছি না। আমি যাই গোসলে, আম্মু বলেছে রেডি হতে, আগে আগেই চলে যাবে। ওই বাসায় গেলেই সব কাহিনী বোঝা যাবে আপু। রেডি হও, গেলাম। মারিহা আন মনেই নিজে নিজে আওড়ালো, তুষি? এই তুষি কিভাবে পারলো এত সহজে তার ভালোবাসার মানুষটাকে ছিনিয়ে নিতে? কিভাবে তুষার ভাইয়াকে ভুলিয়ে ভালিয়ে নিজের করে নিচ্ছে? বিশ্বাসঘাতক। এসব ভেবেই কান্নায় ভেঙে পড়ে সে। মুহূর্তেই মারিহা অনুভব করে এক আকাশ পরিমাণ আফসোস তার সারা দেহে মৃদু কাঁপছে। তার বোন একটু আগে কি আবোল তাবোল বলে গেল? বিয়ে কি ছেলে খেলা? বললেই হলো নাকি? এত বছর যাকে মনের মাঝে পুষে রেখেছে, তার বিয়ে অন্য কারোর সাথে, আজ এই সবও শুনতে হচ্ছে তাকে, তাও আবার নিজের আপন বোনের মুখ থেকে। মাইগ্রেশনের ব্যথা শুরু হচ্ছে মারিহার। দুই চোখ নিজের অজান্তেই ঝাপসা হয়ে সামনের সবকিছু ঘোলাটে হয়ে যাচ্ছে। গলার কাছে দলা পাকিয়ে সব কথার খেই হারিয়ে যাচ্ছে। তবুও চোখের কর্নিশ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তেই ধপ করে বিছানায় বসে পড়ে মারিহা। কান্নায় ডুকরে বালিশে মুখ চেপে ধরে সে। এই কান্না আপন মানুষকে না পাওয়ার আক্ষেপ, এক আকাশ পরিমাণ আফসোসের। বিকেলে সবাই শপিং করে যার যার মতো বাসায় চলে আসলো। রামিম আহিরও তাদের সাথে শপিংয়ে তাল মিলিয়েছে। বিকেলে নিজেদের পছন্দ অনুযায়ী শাড়ি চুড়ি থেকে শুরু করে যাবতীয় সব কিনেছে। কেনাকাটার মাঝে মাঝে রিমি তুষির কানে ফিসফিসিয়ে যা তা বলে লজ্জা দিতেই রেগে তাকিয়েছে তুষি। ছি, এভাবে বিয়ে হয়? কিভাবে সামনে দাঁড়াবে ওই বন মানুষের? এসব ভেবেই ভীষণ লজ্জায় ঘিরে ধরেছে তাকে। কারো সামনে তাকাতেই ভয় হচ্ছে, যদি মনের কথা বুঝে যায় সবাই।
তখন কি উপায়? তারা সন্ধ্যার দিকে বাসায় ফিরেই দেখতে পায় নাজমা বেগমের বোন ডালিয়া, তার স্বামী রিয়াজুর খান আর রাজন ইতিমধ্যেই চলে এসেছে। জান্নাতের দুই মামা কাল সকালে এসেই হলুদ অনুষ্ঠানে যোগ হবেন। সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে রেস্ট নেওয়ার জন্যে নিজ নিজ রুমে যায়। তোষি রুমে এসে হাতের জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে আসতেই বিছানায় ফেলে রাখা ফোনটি বেজে ওঠে। হাতে নিয়েই দেখতে পাই তুষারের নম্বর। ভয়ে হাত দুটি মৃদু কম্পন শুরু হয় তার। আজ এমন হচ্ছে কেন? ভয়ে গলা শুকিয়ে আসছে বারবার। আগেও তো অনেক কথা বলেছে, এরকম লাগেনি তো? তৃষ্ণার তো গলা ভিজিয়ে কল রিসিভ করে কানে তোলে তুষি। হ্যাঁ তুষার ভাই বলো। শুনলাম তোর নাকি বিয়ে শুক্রবার। ভাবতেই অবাক লাগছে, তোর মতো বলদ এমন সুদর্শন স্ট্রং বর পাচ্ছে। ছেলেটার কপাল পোড়া, তার জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে আমার। তুষারের কথাই কৌতুক স্পষ্ট। মুহূর্তেই দাঁত কটমট করে তুষি রেগে জবাব দেয়, দামরা ব্যাটার সাথে 90 বছরের অক্ষম বুড়ো, গায়ে এক চিলতেও শক্তি নেই। তুষির কথাই ফিক করে একগাল হাসে তুষার। দুষ্টুমির ছলে উত্তর দেয়, অক্ষম নাকি সক্ষম বাসর রাতে প্রেগনেন্ট বানিয়ে দিলেই হাড়ে হাড়ে টের পাবি। এই বুড়ো সব করতে পারে, এখনো ব্যাপক স্ট্রং। তুষারের ভালোবাসার গভীরতা অনেক, অল্প দিনেই মিটবে না। তখন আমার বডি দেখলেই তোর বুক কাঁপবে সুইট হার্ট। তখন আর সামলাতে না পেরে বাধা দিতে আসিস না, এক চুলও ছাড়বো না। তুষারের কথায় পরক্ষণেই তুষির কান গরম হয়ে যায়। নিজের বোকা মিটে ইচ্ছে করে ফ্লোর খুঁড়ে নিচে ঢুকে যায়। অসভ্য তুষার ভাই মুখে লাগামের ছিটে ফোটাও নেই। এমনিই ভয়ে হৃদস্পন্দন কাজ করছে না, তার মধ্যে এসব বেহায়া কথা। জঙ্গলি ভূত। বড় দম নিয়ে মিনমিন স্বরে ছোট্ট করে উত্তর দেয় তুষি। কথা বলতেও আজ শত জড়তা কাজ করছে তার। এমন কথাই তুষার কপাল কুঁচকে বলে, কি হয়েছে তোর? গলা এমন শোনাচ্ছে কেন? এভাবে ধরা পড়ে যাওয়ায় মুহূর্তেই ফট মিউড়ে মিথ্যে কথা বলল তুষি। মাথা একটু ব্যথা করছে, তোমাকে আবার পরে কল দিই। আচ্ছা ঘুমা বেয়াদব। 2 দিন পর বিয়ে, কি একটু রোমান্টিক কথা বলবে তা না, বলছে এখানে ব্যথা ওখানে ব্যথা। 2 দিন পর সত্যি তোর পুরো দেহে ব্যথা বানিয়ে ছাড়বো। দাঁত কটমট করেই কল কেটে দেয় তুষার। এদিকে তুষি ওর কথার আগা মাথা ভালো করে বুঝতে পেরে আতঙ্কে ঢোক গেলে দৌড়ো দৌড়ো বুক নিয়ে ফোন রেখে ক্লান্ত দেহটি বিছানায় এলিয়ে দিয়ে তুষি লজ্জায় রাঙা হয়ে মুখ লুকায় চাদরে। রাতে সব বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মন ভরে গেল তুষারের। তৌফিক আর শিয়াম আসবে, বাকিগুলোর সময় নেই। ওইদিকে পঙ্কজ আর রামিম এত দূর জার্নি করে আসতে পারবে না, তবুও কথা দিয়েছে আসবে। বাসায় গিয়েই দেখতে পাই সুমনা বেগম, তার স্বামী শামীম হোসেন আর হামিদা বেগমের সাথে নূরজাহান হেসে আড্ডা দিচ্ছে। তুষার ধীর পায়ে এগিয়ে এসে বলল, কেমন আছেন খালু? খালা বলি, নানু তোমরা কেমন আছো? তুষার তাদের মাঝে বসে টুকটাক কথায় মশগুল হয়ে যায়। গেস্ট রুমের দরজার ফাঁকা দিয়ে এক দৃষ্টিতে তুষারের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে ওঠে মারিহা। ভালোবাসার মানুষ কালকের পরের দিনই অন্য কারো হবে, কিভাবে সহ্য করবে সে? তুষার কেন বুঝলো না এই অবুঝ মনের আর্তনাদ? ছোট থেকে এক বুক ভালোবাসা নিয়ে ভাবনার জগতে যে সংসার সাজিয়েছে, তার কি বিচ্ছেদ হবে কাল? কেন বুঝলে না তুষার ভাইয়া? কি আছে ওই পুচকু মেয়ের মাঝে যা আমার মাঝে নেই? আমি ভালো না থাকলে তুষিকেও থাকতে দেব না। 2 জনকে আলাদা করতে পারলে তবেই আমার হৃদয় শান্ত হবে। তোমার সামনে দাঁড়িয়ে ভালোবাসি বলতে পারিনি, এটাই কি ভুল ছিল আমার? কিভাবে থাকবো তোমায় ছাড়া? এসব ভেবে কেঁদে যায় মারিহা। রেগে ডান হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে দরজা ধাক্কা দিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। ওপর হয়ে শুয়ে শূন্যতায় বালিশে মুখ গুজে কাঁদে। বুকের ভিতর হাহাকার বয়ে যাচ্ছে তার। অপূর্ণতায় তোলপাড় হচ্ছে হৃদয়। এক অজানা কষ্টে গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করছে। এক রাতেই সারা বাড়ি নানান রকম সাজে ডেকোরেশন করা শেষ। আতিকুর রহমান বিয়ের সকল দায়িত্ব রামিম এবং আহিরের হাতে তুলে দিয়েছে। দুজনে সকাল থেকে মাথার ঘাম পায়ে ফেলে পুরো বাড়ি লাইটিং সহ বিভিন্ন ফুল দিয়ে চারিপাশ সাজিয়েছে। এদিকে রান্নার সকল জিনিসপত্র বাবুর্চিকে বুঝিয়ে দেয় আলতাপ, একটুও ভুল যাতে না হয়।
সেদিকে পই পই করে বলেছে তিনি। তুষির গায়ে হলুদ আর মেহেদির জন্য প্যান্ডেল সাজানো হয়েছে ছাদে। দুপুরে গোসল সেরে যার যার মতো সবাই রেডি হয়ে নিচে আসে। তখন তানহা নিচু হাতে ভাত মেখে তুষিকে খাইয়ে দিচ্ছিল। শাড়ি পরানো শেষ হলে এক দানাও খেতে চাইবে না, এর জন্যেই আগেই খাওয়া শেষ করলো। হাত ধুয়ে মুখ মুছিয়ে বলল, সবাই রেডি হয়ে বসে আছে, যাও ওয়াশরুম থেকে ব্লাউজ আর পেটিকোট পরায়। তুষি বিছানা থেকে শপিং ব্যাগ নিয়েই ওয়াশরুমে চেঞ্জ করার জন্য চলে যায়। এরপর বেরিয়ে এসে তানহাকে বলে, শক্ত করে পরিয়ে দাও আপু, সেফটি পিন যাতে না খুলে যায়। খুলবে না? আগে এত চিন্তা কেন? তুষির সামনে দাঁড়িয়ে দক্ষতার সাথে শাড়ি পরিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসায়। পাশ থেকে মেকআপ বক্স নিয়ে হালকা মেকআপ করে দেয়, সাথে চোখে কাজল, ঠোঁটে গাঢ় টকটকে লাল রঙের লিপস্টিক, চুলগুলো খোপা করে তাজা গাঁদা ফুলের গাছড়া গুজে দেয়। মুচকি হেসে আয়নার সামনে বোনকে ঘুরিয়ে বলে, কি মিষ্টি লাগছে, কারো নজর না লাগো। তুষি হেসে আয়না ভেতর থেকেই তানহার পানে তাকায়। তখনই জান্নাত আর রিমিও এসে জানায়, আপু জলদি চলো, কাকিয়া এখনই নিচে যেতে বলেছে। তুষির ভেতরে কেমন যেন লজ্জা লাগছে। রিমি ওর হাত ধরে সাবধানতার সহিত ছাদের মাঝ বরাবর প্যান্ডেলে বসায়। আজ তাকে ঘিরে মানুষের অভাব নেই। কাল জুই জানিয়েছে রাতেই চলে আসবে গায়ে হলুদ দিতে। তুষি তখন তেরিক্ষে মেজাজে চিল্লিয়ে বলল, সকালে আসতে বলেছি আর তুই রাতে আসবি? আমিও তোর বিয়েতে যাব না। শোন ভাই, কি হয়েছে? আমি নানুর বাসায় কালকে এসেছি, এখন বললেই কি যাওয়া যায়? তাছাড়া তুই আগে বলিসনি কেন? সব দোষ তোর। তুষি রেগে খ্যাক খ্যাক করে কথা বলেছে জুয়ের সাথে। একমাত্র বেস্ট ফ্রেন্ডই যদি বিয়েতে না আসে তবে সেই বিয়েতে মজা আছে? তবুও মনে মনে ভেবে রেখেছে বাসায় আসার পরই আক্রমণ করবে জুয়ের উপর। সন্ধ্যায় বাড়ির চারিপাশে রং বেরঙের আলোয় মুখরিত। এরপর তুষিকে আতিকুর রহমান থেকে শুরু করে সবাই গায়ে হলুদ দেওয়া শেষ করলো। তার সম্পূর্ণ মুখে হলুদের ছড়াছড়ি। সকল আত্মীয় স্বজন মন ভরে হলুদ দিয়ে দ্রুত গোসল করিয়ে দেয় তুষিকে। অতপর আরেকটা হালকা সবুজ রঙের সুতি কাপড় পরিয়ে মেহেদি দেওয়ার জন্য বসায়। রিমি নিজেই বসলো মেহেদি পরাতে। জান্নাত আপাতত ছাদের কোণায় আহিরের সাথে প্রেমে ব্যস্ত। আহির তার দুহাতে কোমর চেপে ধরে ফিসফিসিয়ে বলে, দিন দিন আরো সুন্দর হচ্ছ জান, আবারও তোমাকে বিয়ে করতে ইচ্ছা করছে। ছাড়ো, কেউ দেখে ফেলবে। আহির আলতো হাতে ছেড়ে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। জান্নাতের চুলের পেছনে হাত ডুবিয়ে ক্ষীণ কণ্ঠে শুধায়, ছাড়লাম, রাতে কিন্তু ছাড়বো না। কথা শেষ হতেই আহিরের বুকের পাটায় মৃদু ধাক্কা দিয়ে মুচকি হেসে চলে যায় তুষির কাছে। বেহায়া পুরুষ, সারাক্ষণ শুধু গা ঘেঁষার মতলবাটে। মেহেদি দেওয়ার সাথে সবাই যার যার মতো আড্ডা দিচ্ছে আর বক্সে গানের তালে তালে ছোট বাচ্চারা কোমর দলিয়ে নাচছে। আজ যেন কথা শেষ হচ্ছে না কারো। হাসির শব্দে গমগমে পরিবেশ সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ছাদ। এসবের মাঝেই হঠাৎ সেখানে চুই এসে উপস্থিত। দাঁত কেলিয়ে তুষির পাশে বসতে বসতে বলে, শুভ কামনা বান্ধবী, আরামের জীবন শেষ, ধাপের জন্য এক বালতি সমান বেদনা। তুষি দাঁত কটমট করে তাকায় চুইয়ের দিকে, রুক্ষ গলায় জবাব দেয়, হাতে মেহেদি বলে বেঁচে গেলি, নয়তো পিঠের ছাল উঠিয়ে দিতাম। এত দেরি হয় আসতে, তাই না? আমিও জেদি মেয়ে, এক পাও নড়বো না তুই কখনো কোথাও যেতে বললে। আচ্ছা, না গেলে ফিলিংস কেমন? কি প্রতিজ্ঞা করেছিলি মনে নেই? বাসর রাতে ভিডিও কল করা চাই। চোখ টিপে হেসে ওঠে চুই। ততক্ষণে দুহাত রিমির মেহেদি পরানো শেষ। সেও চুইয়ের সাথে তাল মিলিয়ে টিপ্পনি কেটে বলে, আদর কত প্রকার কি কি সব বুঝিয়ে দিস আমাদের, কারণ তোর পরে তো আমার সিরিয়াল। আগে থেকে শিখে নিলে জামাইয়ের সাথে সায় দিতে পারবো, তাই না চুই? হ্যাঁ তাই তো, প্লিজ তুষি বান্ধবী জন্য এইটুকু করিস। তুষি মনে মনে বেশ লজ্জা পেল, তবুও উপরে উপরে চোখ গরম করে উত্তর দেয়, তুষার কা চামচে চুপ কর, নয়তো চাচুকে বলে তোর বিয়েও দিয়ে দিব। খুব পেকেছিস তাই না? এই কাজের কাজ করলে আমি দু পায়ে আছি। যা আব্বুকে বল আমাকেও তোর সাথে বিয়ে দিয়ে দিতে।
তুষি মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। এই দুই বজ্জাত কাল থেকেই পচিয়ে যাচ্ছে তাকে। তুষিকে শুনিয়ে শুনিয়ে নানান ধরনের অকথ্য বাক্য বলে হাসছে রিমি আর জুই। এসব শুনে রীতিমতো তুষির কান দিয়ে ধোঁয়া ওঠার উপক্রম। দাঁতে দাঁত চেপে কিছু বলতে গেলেই হুট করে তানহা ফোন এনে ওর সামনে দেয়। স্ক্রিনে দেখতে পাই উদাম গায়ে শুয়ে আছে তুষার। তানহা ফোন রিমির হাতে ধরিয়ে দিয়েই প্রস্থান করে সেখান থেকে। মেহেদি দেয়া হয়নি? হয়েছে একটু আগে। একটা ছবিও পাঠাসনি? অনেক ব্যস্ত নাকি? পাশ থেকেই জুই ফট করে উত্তর দেয়, শুধু বউকেই দেখবেন, দুই শালিকে দেখতে ইচ্ছে করে না? শালি ঘরে শালি, আমার পকেট করবি খালি। তুষারের কথায় ফিক করে হেসে ওঠে তিনজন। জুই ইতিমধ্যেই রাজ্যের আলাপ শুরু করে দেয় তার সাথে। রিমিও কম যায় না, তুষিকে বারবার কোনোই দিয়ে গোতা মেরে হেসে গড়াগড়ি খাচ্ছে। ওদের এমন কাণ্ডে লজ্জায় তুষি বসে থাকতে না পেরে উঠে চলে যায় নিচে। রুমে এসে ওয়াশরুম থেকে দুহাত ভালোভাবে ধুয়ে মুছে নেয়। গায়ের শাড়িটা খোলার জন্যে তার হাত নিষ্পিস করছে, কিন্তু আমেনা বেগম যদি বকেন তখন। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে বাইরে তানহাকে ডাকে তুষি। আপু একটু আমার রুমে আসো। তানহার শরীর তেমন ভালো লাগছে না, চারপাশের কোলাহলে বমি বমি পাচ্ছে। তবুও বোনের ডাকে আস্তে ধীরে হেঁটে এসে জবাব দেয়, তাজি চলে এলে? কোনো সমস্যা? রাত 10টা বাজে, তুমি বলছো তাড়াতাড়ি? শাড়ি চেঞ্জ করি আপু, ভালো লাগছে না। হ্যাঁ, খারাপ লাগলে চেঞ্জ করে নর্মাল কাপড় পর। তুষি মাথা দুলিয়ে হেসে হুড়মুড় করেই শাড়ি পাল্টে টি শার্ট আর প্লাজো পরে নেয়। এরপর আমিনা বেগমকে কল করে আসতে বলে দ্রুত। মেয়ের জরুরি তলবে রুমে প্রবেশ করতে করতে বলে, কি বলবি, শাড়িটাও পাল্টে ফেললি? শরীর চুলকাচ্ছে। শোনো মা, ঘুম পেয়েছে ভীষণ, ক্লান্তিতে চোখ খুলতে পারছি না। সব কিছু শেষ হলে ঘুমিয়ে যাই। মেয়ের আবদারে কান্না চলে আসলো আমিনা বেগমের। মাথায় হাত রেখে কপালে চুমু খায় তিনি। আদরের স্বরে শুধালো, ঘুমা, দরজা ভিজিয়ে লাইট অফ করে শুয়ে পড়। তুষিও মাকে শক্ত করে জড়িয়ে রাখে। আজ বাদেই কাল চলে যাবে এই মানুষটিকে ছাড়া। মুহূর্তেই চোখের কোণে পানি এসে পড়ায় ডুকরে ওঠে তুষি। আমিনা বেগম হকচকিয়ে যায়। সর্বনাশ, আবার মেয়েটাকে কাঁদালো। এই দিব্যি হাসি খুশি ছিল তার, বোকামিতেই কাঁদতে হলো মেয়েকে। দুহাতে চোখ মুছিয়ে চুমু খেয়ে বলল, অনেক সুখে থাক মা। তুষির থেকে নিজেকে ছাড়িয়ে হন হন করে চলে যায় তিনি। আঁচলে মুখ লুকিয়ে মেয়ে দুটোর কথা মনে পড়তেই ফুপিয়ে কেঁদে ওঠে। কিভাবে থাকবে আদরের ছোট মেয়েটাকে ছাড়া? সংসার ঠিকমতো সামলাতে পারবে তো? নূরজাহানের আজ ভীষণ তাড়া, এক বিন্দুও বসে থাকার জো নেই। সারাক্ষণ দৌড়ের উপর কাজ করেই যাচ্ছে। মনের মতো কাজ না হলে ভালো লাগে না, তাই নিজেই সবাইকে বুঝিয়ে দিচ্ছে কাজ পারফেক্ট হওয়া চাই। বাসায় এক বিন্দুও পা ফেলার অবস্থান নেই। চারিপাশে মানুষের ভিড়ে যা তা অবস্থা। সকাল থেকেই তৌফিক আর শিয়াম চম্পেস্ট আড্ডা দিয়েছে সবার সাথে। কথার ফাঁকে ফাঁকে তৌফিক রাদিবার দিকে মাঝে মাঝেই চোরা চোখে ভ্যাবলার মতো তাকিয়ে পরখ করছে। রাদিবা যখন হুট করেই তৌফিকের পানে তাকায়, মুহূর্তেই দাঁত কেলিয়ে হেসে ওঠে তৌফিক, যেন কিছুই হয়নি। রেগে রাদিবা দাঁতে দাঁত চেপে বলে, নির্লজ্জের মতো তাকিয়ে আছেন কেন? ইস, এ যেন মুখে মধু অন্তরে বিষ। রাদিবা অবিরত রাগে ফুঁসছে। ধপ করে সবার মাঝ থেকে উঠেই রুমে যায় সে। বিছানায় বসতেই দেখতে পাই মলিন মুখে মারিহা বারান্দায় বসে আছে। বোনের কষ্টে পরক্ষণেই রাদিবার মুখ কালো হয়ে যায়। এক দীর্ঘশ্বাস ফেলে উচ্চস্বরে প্রশ্ন করে, সবাই নিচে আড্ডা দিচ্ছে, তুই একা একা দেবদাসের মতো বসে আছিস কেন? ছোট বোনের কথায় পেছন ফিরে একবার তাকিয়েই আবার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে মারিহা। কয়েক মিনিট যাওয়ার পরও রাদিবা উত্তর না পেয়ে শুধায়, তোর অবস্থা আমি নিতে পারছি না। দুনিয়ায় কি ছেলে পাস না? ওই তুষারের মধ্যে কি দেখলি? আলতো পায়ে রুমে এসে বিছানায় গুটিসুটি হয়ে বসে। অতঃপর বড় এক দম ফেলে মেঝের দিকে তাকিয়ে জবাব দেয়,
মরীচিকার পেছনে ছুটতে ছুটতে কখন যে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি বুঝতে পারিনি। এসব কাহিনী আমার কাছে স্পষ্ট। তুষারের কাছে আমি শুধুমাত্র বোন আর তুষি বউ। চোখের সামনে এসব কিভাবে মেনে নিই? মন তো আমারও আছে, যার পুরোটাই তুষারের বসবাস। তাহলে ভুলে যাও, অন্য কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসবে, তোমাকে হারানোর ভয় পাবে। আর একবার চান্স দিয়ে দেখি কি হয়, হয়তো খারাপ হবে, তবুও শেষবারের মতো শান্তি পাবো। এখন আবার কি করবে? রাধিবার কথায় উত্তর দেওয়ার জন্যে তেমন গুরুত্ব দিল না সে। আগের মতোই ব্যালকনির মেঝেতে ধপ করে হাঁটু গুজে বসে ফুপিয়ে ওঠে মারিহা। একপাক্ষিক ভালোবাসা এত কষ্টের কেন? এই 20 বছরে যাকে ভালোবেসে কখনো অন্য পুরুষের সংস্পর্শে যায়নি, দিন শেষে সেই এত বড় ধোঁকা দিল। অবশ্য ভুল নিজের, বেশি আশা করে ফেলেছে সে। তুষার তো কখনো বোঝায়নি তাকে ভালোবাসে, তবুও কেন বেশি বেশি ভাবতে গেল এই 7 বছর ধরে? মনের মাঝে পুষে রেখে কী বা হলো? কিচ্ছু না। অথচ তুষি কত সহজেই ভালোবাসার মানুষটিকে নিজের করে পাচ্ছে। এমন কপালই বা কয়জনের হয়? কেউ 1000 চেয়েও পায় না, আবার কেউ না চেয়েও পেয়ে যায়। 2 দিন পর তুষি সারা দেহে স্বামী চিহ্ন নিয়ে ঘুরে বেড়াবে, ভালোবাসার মাঝে সর্বক্ষণ ডুবে রইবে সে। এসব ভেবেই আরো ডুকরে ওঠে মারিহা। কিভাবে চোখের সামনে অন্য কাউকে স্পর্শ করবে তুষার? দুপুরে তুষার সবেই এক লম্বা শাওয়ার নিয়ে আসতেই সুমনা বেগম অস্থিরতার সহিত বলে, তুষার, গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আকাশের অবস্থাও ভালো না। ধীর গতিতে হেঁটে আয়নার সামনে দাঁড়িয়ে দুহাতে চুল ঝেড়ে জবাব দেয়, যাচ্ছি 10 মিনিট। ওপাশে সবাই রেডি? রাধিবা, মাহিরা? হ্যাঁ, সবাইকে বলেছি। এখন গেলে বিয়ে পড়িয়ে সন্ধ্যার আগেই চলে আসতে পারবো। ঠিক আছে, তোমরা বের হও, আমি আসছি। জলদি আয়। কথা শেষে সুমনা বেগম আগের মতোই চট জলদি রুম প্রত্যাখ্যান করে। তুষার হেয়ার ড্রায়ার দিয়ে ভালো মতো চুল শুকিয়ে শেরওয়ানি পরে নেয়। মনটা আজ অজানা অনুভূতিতে সিক্ত। ভালোবাসার মানুষকে কাছে পাওয়া তীব্র ইচ্ছে ভরপুর কাজ করছে হৃদয়ের মাঝে। কত শত ইচ্ছে কল্পনা সব সত্যি হবে আজ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেই মনে মনে আওড়ায়, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। এই অশান্ত বুক তোর ছোঁয়ায় শান্ত হয়ে যাবে নিমেষেই। আকাশের মতো বিশাল এই হৃদয়, সাগরের মতোই গভীর আমার স্পর্শ। এক একটা নতুন স্পর্শ সামলে নিতেই ধরনের মতো কেঁপে উঠবি রোজ। ভালোবাসার চাদরে সর্বক্ষণ মুড়িয়ে রাখবো তোকে। স্নিগ্ধ সঞ্চারণী, তোমায় ভীষণ ভালোবাসি আমি। প্রতিদিনের থেকে আজ যথেষ্ট নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরিয়ে আসে তুষার। ইতিমধ্যেই বাসার সকলে সেখানে উপস্থিত হয়ে তার অপেক্ষায় বসে আছে। অধিকাংশ মানুষ গাড়িতে উঠে সময় গুনছে, কেউ বা বরের সাথে একত্রে যাবে বলে দাঁড়িয়ে আছে। তৌফিক এগিয়ে এসে তুষারের কোনোই মৃদু ধাক্কা দিয়ে আধর স্বরে বলে, মেয়েদের মতন সাজাগোজা শেষ হয় না তোর? এর থেকে দ্রুত রেডি হতে পারি না আমি। আমার বিয়েতে সকাল সকাল রেডি হয়ে বইয়ে থাকুম, ঢেলামি করলে বইও দেরি করে পামু। কিন্তু মামা, আমার তো ধৈর্য নাই। তুষারের বাম পাশে দাঁড়িয়ে বদের মতো হেসে বলে উঠল তন্ময়। শিয়াম তৌফিকের সাথে তন্ময়ও আজ সকালেই বিয়েতে উপস্থিত হয়েছে। তুষার ফিক করে হেসে উঠলেও পর মুহূর্তেই চোখ লাল করে জবাব দেয়, মনে হচ্ছে আমার থেকে তোদের উত্তেজনা বেশি হচ্ছে, শালা ডাফার। তাদের কথার মাঝেই নূরজাহান পায়েসের বাটি হাতে নিয়ে তুষারের নিকটে আসে। ছোট চামচ দিয়ে পায়েস অল্প তুলে মুখ পুড়ে নেয় তুষারের। মুচকি হেসে বলে, আব্বা আমার নতুন জীবনের শুভেচ্ছা। যা আব্বা, রাজকন্যাকে তুলে নিয়ে আয় আমার এই ছোট্ট ঘরটায়। তুষারের মুখের পায়েস খেয়ে উত্তর দেয়, আম্মা, তোমার জন্যই কিন্তু রাজাগারের উত্তরসূরিকে বিয়ে করার জন্য যাচ্ছি। ভয় হচ্ছে আম্মা, দোয়া পড়ে বুকে ফুঁ দিয়ে দাও। যা, সব সময় ফাজলামো, আর দেরি করিস না। অপেক্ষার প্রহর গুনছে আমার ছোট্ট বোতল। নূরজাহান পায়েসের বাটিটা পাশের টেবিলে রেখে তুষারকে মন ভরে আদর করলো। কপালে চুমু খেতেই 2 চোখের কোণে অশ্রু গড়িয়ে পড়ল হালকা। তার কান্নার তুষার সহ উপস্থিত সবাই হতবিহ্বল। মায়ের কান্নায় তুষার অস্থিরতার সহিত জিজ্ঞেস করে, আম্মা, বড়দের মতো কান্না করার মানে কি? তুমি ছেলের মা, সবসময় দাপট থাকবে তোমার।
আর সেই তুমি বোকার মতো কাঁদছো? আমার আব্বা কেমনে বড় হলো গো তুষারির বাপ, এখনো চোখে ভাসে কালকেই কোলে পিঠে নিয়ে বড় করলাম। রাতে না ঘুমিয়ে একা একা কথা বলে আমাদের ঘুম হারাম করতে তুই। আজ খুশিতে কাঁদছি আব্বা, অনেক খুশিতে। নূর বাচ্চামা করো না, রুমে গিয়ে শুয়ে থাকো। আজাদ হোসেন তার উদ্দেশ্যে কথাটি বলেই হামিদা বেগমের দিকে তাকিয়ে পর মুহূর্তেই শুধায়। তার কথায় মিটি মিটি হেসে উঠল সবাই। হামিদা বেগম মেয়ের জামাইয়ের কথায় লজ্জায় খুব খুব করে কেশে মুখ লুকাতে পাশের রুমে চলে গেল। সে তাদের সাথে যাবে না, বয়স হয়েছে বিধায় নূরের সাথে এখানেই থাকবে। সবার হাসি দেখে ফুঁসে উঠল নূরজাহান। মা তুমি লোকালে কেন? মুখ নেই তোমার? এই লোকটা যা তা বলবে তুমিও মেনে নেবে? কালে তোমার সাথে চলে যাব, দেখি কে রান্না করে খাওয়ায়। আমার তুষিমা আসছে আজ, ও থাকলেই হবে। তুমি না হয় তুষি আসার পরই চলে যেও। এবার ভয়াবহ রেগে গেলেন নূর, চোখ লাল করে তুষারকে ধরে কেঁদেই যাচ্ছে। তুষারের হলো জ্বালা, বাবাও পারে এই সময়ে কেন রাগিয়ে দিতে হবে? বড় করে নিঃশ্বাস ফেলে অনেক কিছু বলে বোঝায়, তাকে চড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিল। পাশ থেকে সুমনা বেগম ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, কান্না থামা, তুই আপাতত বাসা ঠিকঠাক কর, আমরা বনিয়ে আসছি। অতঃপর তুষারকে নিয়ে সবাই পরের সাজানো গাড়িতে উঠে বসলো। তৌফিক প্রতিটি গাড়িতে অনেক উকি ঝুঁকি দিয়েও যখন রাধিবার টিকিটুকুও খুঁজে পেল না, ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই জোরে জোরে তুষারের নাম ধরে ডেকে ওঠে সে। হঠাৎ তার কাণ্ডে সবাই চমকে যায়, তার পানে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল সকলে। তৌফিক ব্যাপারটা বুঝতে পেরে সবার দিকে তাকিয়ে বেকুবের মতো হাসে। ড্রাইভারকে বলল,